কেউ আলোচনা করতে আসা মানে এটা নয় যে বাংলায় সব আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, সব মিটপাট হয়ে গেল। আমার কাছে কোনো ইনস্ট্রাকশন নেই যে ভাই বাংলায় সব মিটপাট হয়ে গেছে। বাংলায় আমরা লাঞ্ছিত, অত্যাচারিত, বঞ্চিত, প্রত্যেক দিনের সন্ত্রাসের শিকার। অতএব বাংলায় আমাদের এজেন্ডা অনেকবার বলে দিয়েছি। সাগরদিঘিতে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করেছিল সিপিএম। মাটি কামড়ে পড়ে থেকে প্রচার করেছিলেন বাম নেতা নেত্রীরা। ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে সিপিএম প্রার্থীকে সমর্থন করছে কংগ্রেস। এখানে লড়াইটা তৃণমূল ও বিজেপির সঙ্গে সিপিএম কংগ্রেস জোটে। কালকে এখানে আসছে ভোট কাটার জন্য মোহাম্মদ সেলিমের সাথে কংগ্রেস। তাদের এলে জিজ্ঞেস করুন, যদি ভাইপো আর যুবরাজের মিটিং হয়ে গিয়ে থাকে দিল্লিতে, তা সরাসরি তৃণমূলকেই সমর্থন করা উচিত। বাম কংগ্রেস ইজ দ্য অনলি অল্টারনেটিভ ইন ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গটাকে শেষ করে দেওয়ার মূলে তৃণমূল। তাদেরকে কংগ্রেস 1 ইঞ্চি জমি ছাড়বে না পশ্চিমবঙ্গে। 4 আনা পয়সা জমি ছাড়া হবে না। বিজেপি 2 ভাই, সিপিএম আর রাজ্য কংগ্রেস আই। তো সুতরাং এরা বিজেপিকে হাত শক্তিশালী করার জন্য, ভোট ভাগ করার জন্য এরা হাতে হাত ধরে আছে। দিল্লির নেতাদের পুনর্বিবেচনা করা উচিত এদের পশ্চিমবঙ্গ শাখার ভূমিকা। ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করতে হবে, পশ্চিমবাংলায় বিজেপি এবং তৃণমূল তার বিরুদ্ধে সবাইকে একজোট করতে হবে, নতুন কোনো কথা না। এখন প্রশ্ন হলো, আসন্ন লোকসভা নির্বাচনে কে কার হাত ধরবে? সিপিএম এর হাতে ধরে থাকবে কংগ্রেস, নাকি রাহুল অভিষেকের হাত ধরে তৈরি হবে অন্য সমীকরণ? বিজেন্দ্র সিংহ, শিবাশিস মৌলিক ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সৈকত, ধূপগুড়িতে না হয় রাজ্যের মানুষ ভরসা রাখলেন বাম কংগ্রেসের ওপরে। ঠিক সাগরদিঘির ঘটনার পুনরাবৃত্তি যদি হয়, আবার যে আরেকজন বাইরন বিশ্বাস তৈরি হবেন না, সেই আশ্বাস আপনারা দিতে পারবেন তো? উন্নয়ন করতে কাজ করতে পারছি না, সেই কারণে চলে গেলাম, এই বলে যদি আবার তিনি তৃণমূল কংগ্রেসে চলে যান, তাহলে বিশ্বাসযোগ্যতা আবারও কিন্তু সেই তলানিতে। না, দেখুন, এই রাজনীতির বিরুদ্ধে তো আমাদের লড়াই। এই ধূপগুড়ির নির্বাচন শুধু নয়, গোটা দেশ এবং রাজ্যে ঠিক যেভাবে, কি করে আমি বলছি আপনাকে, ঠিক যেভাবে মহারাষ্ট্র মডেল, ঠিক যেভাবে রিসোর্ট পলিটিক্স, ঠিক যেভাবে এই রাজ্যের রাজনীতিতে একের পর এক জনপ্রতিনিধিতে গরু ছাগল ভেড়ার মতন তৃণমূল কিনেছে, এই রাজনীতির বিরুদ্ধেই তো আমাদের লড়াই। এখন প্রশ্ন হচ্ছে, এই ঠেকানো তো কোনো বেড়া জাল দেওয়া সম্ভব নয়, কিন্তু একটা জায়গায় একটা কাজ করা সম্ভব। মানুষের জনতার দরবারে এই রাজনৈতিক দেউলিয়াপনা, রাজনীতিতে যেভাবে প্রতিনিয়ত দল বদলের রাজনীতিকে প্রমোট করছে তৃণমূল বিজেপি, তার বিরুদ্ধে জনমত সংগঠিত করাটাই আমাদের কাজ। আমি 10 সেকেন্ড একটু সময় নিই। দেখুন, আজকে ইন্ডিয়া জোটের সাফল্য কোথায় জানেন? এই যে বিজেপিকে ইন্ডিয়া জোটকে গুরুত্ব দিতে হচ্ছে, সমস্ত পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিতে হচ্ছে। এবং আমি শুনছিলাম শতপথীর বক্তব্য, যতক্ষণ বিজেপি নিয়ে বললেন তার থেকে অনেক গুণ বেশি আমাদের ইন্ডিয়া জোট নিয়ে বললেন। এখন এ রাজ্যের রাজনীতিতে কুণাল বাবুদের, মমতা বন্দ্যোপাধ্যায়দের, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের আজকের থেকে 3 মাস আগে পিছিয়ে যান। রাহুল গান্ধী নিয়ে কি স্ট্যান্ড পয়েন্ট ছিল? আজকে রাহুল গান্ধীর কাছে 6:30টায় পৌঁছতে হচ্ছে, তার কারণ জেলে যাওয়ার ভয়। পরিষ্কার করেছি, না মোদী না রাহুল কারোর হাত ধরে পালাতে পারবে না। কোর্টের বিরুদ্ধে লড়াই বামপন্থী আইনজীবীরা লড়বে। দেবনারায়ণ বাবুর কাছে এই জায়গায় আসি। দেবনারায়ণ বাবু, সাগরদিঘির ঘটনার পুনরাবৃত্তি যদি ধূপগুড়ির ক্ষেত্রে হয়, তাহলে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে আবার তৃণমূল কংগ্রেস, বাম, তারা সবাই এক সারিতে বসে আছেন, সবাই একজোট হয়ে রাজ্যকে বিজেপি মুক্ত করতে, দেশকে বিজেপি মুক্ত করতে চান, এই স্ট্যান্ডটা বোঝাতে পারবেন তো? আচ্ছা কুসুমিতা, তোমাদের এত ভাবনা কেন? আচ্ছা, কেরালা কারা বিরোধী? এই যে জিনিসটা তোমরা বলছো, দুর্নীতিমুক্ত দেশ তো সকলে চায়, সেই কারণেই আমাদের ভাবনা দেবনারায়ণ বাবু, যেমনটা রাজনৈতিক দলগুলোরও ভাবনা। না, আজকে বিটিআর খাবার কি এই কি হয়েছে? জগাই মাথায় গদাই যদি পশ্চিমবঙ্গে এক হয়, তৃণমূল একাই 100। কিন্তু বারবার বলছি, সব থেকে চরম অবস্থা হচ্ছে আজকে বিজেপি। এই যে দেখছেন না, এক দেশ এক ধর্ম, একটা পার্টি, আর কেউ থাকবে না। আজকে কনস্টিটিউশনটাকে শেষ করে দিচ্ছে। আপনি এক দেশ এক ভোটের কথা বলছেন, একেবারে আপনি কি এক দেশ এক ভোটের কথা বলছেন? বেশ, তাহলে এই জায়গায় সতর্কতার কাছে আসি। এক দেশ এক ভোট বিল আনতে চাইছে কেন্দ্র, এবং সেই কারণে বোধহয় জরুরি ভিত্তিক বৈঠকটা রাখা হয়েছে 5 দিনের। যদি তাই হয়, ভোটটাকে এগিয়ে নিতে তাহলে কি প্রমাণ করার চেষ্টা, যাতে ইন্ডিয়া জোট দানা বাঁধতে না পারে, তাই গোড়া থেকে কাটার উদ্যোগ? কুসুমিতা, যদি ভয় পাচ্ছে বিজেপি। কুসুমিতা, যদির কথা নদীতে কি হবে, অধিবেশনটা হোক, অধিবেশন থেকে যা বেরোবে নির্যাস, সেটা তখন আমরা ডিসকাস করব। রইল বাকি ভোট এগিয়ে আসার কথা। এইটা নিয়ে অনেক দিন ধরে চর্চা হচ্ছে যে মোদিজি চাইছিলেন টু সেভ দ্য ইন্ডিয়ান এক্সচেকার, যাতে এক্সট্রা খরচা না হয় বা ভারতবর্ষের,
যতটা সম্ভব যদি বিধানসভা লোকসভাগুলো যদি একসঙ্গে এক ভোটে যদি হয়, তো এটা নতুন কিছু নয়। ঠিক 2024 লোকসভার আগে এটা বিজেপির মনে হলো খুব জরুরি। না না, আজকে মনে হয়নি, এটাই তো আমি বলছি, এটা কিন্তু প্রথম থেকেই একটা চর্চা চলছে এবং এটা নিয়ে আরো অনেকবারই আমরা ডিসকাশন করেছি। এই মুহূর্তে এইটা যে উঠছে এজেন্ডায় সেটাও তোমরা জানো না, মানে 5 দিনের স্পেশাল পার্লামেন্ট সেশনে কি কি অ্যাকচুয়ালি উঠতে চলছে সেটা কিন্তু কোনো বিবৃতি আসেনি ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, আর আসেও না জেনারেলি। পার্লামেন্টে উঠবে, তারপরে ডিসকাশন হবে, তারপরে এটা নিয়ে আবার দেখো, আবার এই নিয়ে আলোচনা। বেশ বেশ, অবশ্যই তাহলে আমাদের অপেক্ষা করতেই হচ্ছে 18 সেপ্টেম্বরের জন্য। রিয়েলি নট বদার্ড INDI any। 24-এ হারবে তো। আপনারা বদার্ড নন, বারবার সে কথা বলছেন। আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। রবীন্দ্রনাথ বাবু, এক্ষুনি ওই জগাই মাধাই গদাই এই কথাটা আমরা দেবনারায়ণ বাবুর কাছ থেকেও শুনলাম। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বারবার বলেছেন, এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার আরেকটা বিষয় নিয়ে কথা বলেছেন যে প্রত্যেকটি রাজনৈতিক দলের একটা নীতি আদর্শ থাকা উচিত এবং সেই নীতি মেনেই চলা উচিত। তাহলে কি এটা খুব দ্বিচারিতা হচ্ছে না? মানুষকে বোঝাতে পারবে? অসম্ভব দ্বিচারিতা। মানে গোটা ইন্ডিয়া জোটের কথা বলছে একরকম, বাইরে এসে তাদের বিবৃতি হচ্ছে একরকম। এই দ্বিচারিতাগুলো যদি না থাকে, সাধারণ মানুষ আমাদের প্রচন্ড কনফিউশন হচ্ছে যে এরা কি চাইছেন। একবার ওনারা বলছেন যে বিজেপি মুক্ত দেশ করব, আবার বিজেপির বিরুদ্ধে লড়াই শুধু নয়, তৃণমূলের বিরুদ্ধে লড়াই, ওখানে আপের বিরুদ্ধে লড়াই, ওখানে সিপিএম এর বিরুদ্ধে লড়াই। তো আমাদের তো একটা কনফিউশন চলে আসছে। এই কনফিউশন থেকে মুক্ত করবার দায়িত্ব ইন্ডিয়া জোটের নেতাদের। তারা একটা কর্মসূচি দিন, তারা একটা জোটটাকে কনসলিডেটেড অবস্থায় নিয়ে আসুন, না হলে সাধারণ মানুষ কিন্তু কোনোভাবে এই জোটটাকে বিশ্বাস করবে না। আশুতোষ বলছেন নো কনফিউশন, নো কনফিউশন। একটু শুনে নিন। দেখুন, বিজেপি হারবে, বিজেপিকে হারাতে হবে। তার কারণ হচ্ছে এখানে কোনো রাস্তা এটা নেই। কি অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন? তো এটা অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশনের থেকে এটা মোদির প্রেডিকশন। ওনাকে গিয়ে জিজ্ঞেস করে আসবেন। আপনি তো দিল্লিতে যান, জিজ্ঞেস করে আসবেন। যেটা আমি বলি, দুটো তিনটে কথা একটু বলতে দিন। দেখুন, সাগরদিঘিতে আমরা প্রমাণ করেছি। এখন বাইরন বিশ্বাসকে নিয়ে আপনারা আলোচনা করছিলেন, তাকে নিয়ে কেন বলেছিলেন? ভোটার কি শিফট হয়েছে? আজকে তৃণমূল হেরেছে, তৃণমূল হেরেছে প্রমাণিত। দাঁড়ান না দিদি, আপনি বিজেপি কোথাও নেই, তৃণমূলের দয়ায় পশ্চিমবঙ্গে বিজেপি। আচ্ছা, এবারে দেখুন, একটা জিনিস হচ্ছে, দুটো পয়েন্ট আমি একটু তুলে দিতে চাই। আমরা পশ্চিমবঙ্গে যদি রাজনীতি নিয়ে আলোচনা করি, সাম্প্রতিক তৃণমূল ছাত্র পরিষদের ফাউন্ডেশন ডেতে আমরা কি শুনলাম? যে প্রধানমন্ত্রী নাকি মমতা বন্দ্যোপাধ্যায় হবে, ওপেন স্টেজ থেকে অ্যানাউন্স করা হচ্ছে। দ্বিতীয়, ফ্যাম আপনারা জানেন সংগঠিত করা হয়েছে কলকাতায়, প্রধানমন্ত্রী নাকি মমতা বন্দ্যোপাধ্যায়। এখন এইখানে দাঁড়িয়ে যেরকম আপনারা কংগ্রেসকে বারবার প্রশ্ন ছুড়ে দিচ্ছেন না, একটু তৃণমূলকেও প্রশ্ন ছুড়ে দিন। উনি ওই যে ওয়ার্ড প্রেসিডেন্ট স্যার বসে আছেন, ওনাকে একটু প্রশ্ন ছুড়ে দিন যে উনি যে কতগুলো তথ্য দিচ্ছেন সেগুলোকে আদেও তথ্য না গল্প। এখন পশ্চিমবঙ্গের যে পলিটিক্সটা হচ্ছে, দেখুন সাগরদিঘি একটা, আজকে ধূপগুড়িতে যে মিটিংটা সংগঠিত হচ্ছে বাম কংগ্রেসের, আপনি দেখুন তো মানুষের উচ্ছ্বাস দেখুন। কেন মানুষ পশ্চিমবঙ্গে বাঁচতে চায়, মানুষের শতরূপাধি শুভেন্দুবাবু কি তৃণমূল না বিজেপি, সেটা আগে স্পষ্ট করুন। এবং একটা জিনিস আমি বলতে বাধ্য হচ্ছি, লাস্ট পয়েন্ট আমার, আজকে আপনাদের মনে থাকবে এবিপি খুব বড় করে এটা কভার করেছিল, তাদেরকে আমরা ধন্যবাদ জানিয়েছিলাম যে গান্ধীকে অসুর সাজিয়ে একটা পুজো হয়েছিল কসবায়, আপনারা মনে করে দেখবেন। সেখানকার যিনি নেতা, তিনি বসে আছেন সর্বদল মিটিংয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এগুলো কংগ্রেস আমরা এই কথাগুলোকে ওপেনলি বলছি, তার কারণ ভারতবর্ষের আইডিয়াটা ইজ ইন চ্যালেঞ্জ, এবং কারা কারা এই জিনিসগুলোকে ভেতর থেকে ঘটাচ্ছে সেটাও কিন্তু বিচার করা দরকার। কোনো ফাটলের ব্যাপার নেই এখানে, কোনো জোরারও ব্যাপার নেই। অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই, সে লড়াইটা কংগ্রেস লড়বে, খুব স্পষ্টভাবে লড়বে। এবং আমাদের সভাপতি সেটাই বারবার করে বলছেন, অধীর রঞ্জন চৌধুরী খুব পরিষ্কার করে বলেছেন, আরে বিজেপিরা তো ভয় কেন ইন্ডিয়াকে নিয়ে, হাত পা কাঁপছে, স্যারিডন নিন, ক্যালপল খান, কোনো ফাটল নেই। আশুতোষ বলছে কোনো ফাটল নেই। জাতীয় রাজনীতি পার্সপেক্টিভ আলাদা, কিন্তু রাজ্য রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা চলতেই থাকবে। দেবনারায়ণ বাবু বাইরে আছেন। আশুতোষ একটু বলি, আমার বক্তব্য হচ্ছে আশুতোষ, হ্যাঁ বলুন। আমার প্রশ্নটা আমি বারবারই বলছি, কেরালায় কারা? কেরালায় তো ওই বাম আর কংগ্রেস একসঙ্গে আলাদা আলাদা। স্টেট পলিটিক্সে একটা পার্সপেক্টিভ আছে, আপনি তো দীর্ঘদিন ধরে চ্যানেলে আলোচনা করেন, আমি যা জানি। এতে কিছু যায় আসে না। স্টেট পলিটিক্সে একটা পার্সপেক্টিভ আছে, সবাই জানি দাদা আমরা। যদি এক হয় তাতে তৃণমূলের কিচ্ছু যায় আসে না। আরে কংগ্রেসেরও কিছু যায় আসে না, সিপিএম এরও কিছু যায় আসে না, আপনারও কিছু যায় আসে না, আপনারও কিছু যায় আসে না। সেটা আরে বিজেপির অনেক কিছু যায় আসে, কেন বিজেপি থাকবে না 24-এ?
এই লড়াইটা রাহুল গান্ধী সামনে থেকে লড়ছেন রে ভাই। কালো গাড়ি গত পরশু একেবারে কাক ভরে যখন রাহুল গান্ধীর সোনিয়া গান্ধীর বাসভবনে পৌঁছে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন নতুন করে জাতীয় রাজনীতিতে একটা জল্পনা তৈরি হলো। তবে ইঙ্গিতটা কিন্তু বেশ কিছুদিন আগেই দিয়ে রেখেছিলেন সুস্মিতা দেব, যিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, সাংসদ এখন। সেই সুস্মিতা দেব তিনি কিন্তু বলেছিলেন যে রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জুটি চমক দেখাতে পারে। প্রেডিকশন ছিল সুস্মিতা দেবের, শুনুন। ये गलत है कि दो नेताओं की तुलना हो, ये गलत है, ये मेरे प्रिंसिपल के खिलाफ है। मैंने राहुल जी के नेतृत्व में काम किया, वो कांग्रेस प्रेसिडेंट से। अब मैं ममता जी और अभिषेक जी के नेतृत्व में काम करूंगी और दोनों में ही खूबियां हैं और उनकी जोड़ी भविष्य में क्या रंग लाएगी आप देखते रहना, इसका आप इंतजार करें। কিন্তু বাংলায় একটা কথা আছে, চোরে চোরে মাসতো ভাই। একজন তো জামিনে আছেন, রাহুল গান্ধী জামিনে এই মুহূর্তে আছেন ন্যাশনাল হেরাল্ড কাণ্ডে, আর অভিষেক বাবু এখনো ঢোকেননি, ঢুকলেই জামিনের জন্য দৌড়দৌড়ি শুরু করবেন। তো কিভাবে জামিন নিতে হবে সেই জন্যই মনে হয় গেছিলেন এর এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। কোনো রাহুল, কোনো মোদি, কোনো মমতা বাংলার জয়ে সরকারকে বাঁচাতে পারবে না। এক মাসের মধ্যে ইডি সিবিআই হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ওই ফাইলকে ধরে চেয়ার বুকে না বসায় আমরা ভিডিও কংগ্রেসে যাব। নেতৃস্থানীয় দুই দলের কর্মসূচির মধ্যে জাগরণ, নবজাগরণ, মানুষের জাগরণের একটা মিল আছে। তো সেক্ষেত্রে রাহুল গান্ধী এবং অভিষেক ব্যানার্জির মধ্যে যে আলোচনা, নিশ্চয়ই তার থেকে এমন কিছু একটা বেরিয়ে আসবে 24-এর নির্বাচনে বিজেপি সরকারকে সরাতে, উৎখাত করতে সাহায্য করবে। আর সুস্মিতা দেবের এখন কি বোধোদয় হচ্ছে আমি জানি না। সুস্মিতা দেব ওই তখন তেল মারার সময় কংগ্রেসের চোদ্দ লেজ্জ পেয়েও খেয়ে তৃণমূলে যখন নাম লিখিয়েছিলেন তখন এসব কথা বলে খুশ করেছিলেন। এখন উনি ভাবছেন কি হবে কি হবে। শতরূপা, ইন্ডিয়া জোটে সমস্যা না হয় বোঝা গেল, তাদের মধ্যে না হয় মতান্তর রয়েছে, যথেষ্ট ফাটল রয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে না হয় ফাটল চড়া হবে, যেমনটা প্রেডিকশন বিজেপির 303 থেকে 400 এবারের টার্গেট। তাহলে বিজেপিরই বা হঠাৎ করে এনডিএর অন্যান্য শরিকদের কথা এই শেষ বেলায় মনে পড়ে গেল কেন? শেষ বেলায় নয়, আমরা কিন্তু মাঝে 4 বছর কিন্তু কোনো বৈঠক আমরা দেখিনি। বৈঠক না হয় নাই বা হলো, আজকে দুটো বছর যেখানে কোভিড এর জন্য প্র্যাকটিক্যালি ভারতবর্ষ লকডাউনে ছিল, সেখানে ফিজিক্যাল বৈঠক হতেই পারে না। ফিজিক্যাল বৈঠক সব সময় প্রয়োজন হয় না, কারণ সমস্ত সময় সেটা এখন প্রয়োজন হলো শতরূপাদি, এখনই প্রয়োজন হলো ফিজিক্যাল বৈঠক। না এখনই প্রয়োজন হলো বলাটা ভুল। তার কারণ আমরা তো কখনো কোনো সময় অহংকার করি না। একটা অপোজিশন যখন বসছে তখন আমাদেরও এটা দায়িত্ব পড়ে যে আমাদের শরিকদের একটা রিঅ্যাসুরেন্স দেয়া যে ভাই আমরা কিন্তু আমাদের তোমরা আছি, যে এখনো নয় আমরা এখানে এনডিএ একসঙ্গে আমরা কাজ করি। যদিও প্রধানমন্ত্রী ইজ অলওয়েজ অ্যাক্সেসিবল, যখন এনডিএ শরিকরা যখন সব এনি টাইম যখন তারা চেয়েছে, আমাদের সমস্ত মন্ত্রীরা, জেপি নাড্ডা ন্যাশনাল প্রেসিডেন্ট, সমস্ত সময় কেউ বিক্ষুব্ধ নেই, মানে যখন দল ভাঙিয়ে আনা হচ্ছিল। আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে এই জায়গায় আসবো। ইন্ডিয়া যখন নিজেদের আহ্বায়ক খুঁজছে, ইন্ডিয়া যখন নিজেদের আহ্বায়ক খুঁজছে, ইন্ডিয়া যখন এখনো নিজের মুখ ঠিক করতে পারেনি বলে এনডিএ রোজ একবার করে সেই অর্থে কথা শোনাচ্ছে বলা যায়, তখন এনডিএ কাদের মিটিং এ ডাকছে? সেই বিক্ষুব্ধ শিবসেনা, সেই বিক্ষুব্ধ এনসিপি, সেই অজিত পাওয়ার, যার বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ, দেশ থেকে দুর্নীতি তাড়াও, দেশ বাঁচাও। নরেন্দ্র মোদী বারবার বলছেন তৃণমূল কংগ্রেস 23,000 কোটি টাকার দুর্নীতি শুধু তৃণমূল কংগ্রেস করেছে, সেই অজিত পাওয়ারকে তারা নিজেদের মধ্যে নিয়ে নিয়েছেন। অথচ বিজেপি কিন্তু নিজের বলে বলিয়ান। এখানে একটা জিনিস ভাববেন যে 353টা টোটাল এনডিএ মেম্বার আছে লোকসভায়, তার মধ্যে 303 হচ্ছে বিজেপি। এই ন্যাচারালি তারা একটা দাদা হয়ে আছে।
এটা সিপিএমও ছিল, কিন্তু আমরা একটা বামফ্রন্টের ধারাবাহিক মিটিং দেখতাম। এইখানে কিন্তু এনডিএর সঙ্গে এই বামফ্রন্টে, লেফট ফ্রন্টে আপনি যদি তুলনা করেন, রাজ্য কেন্দ্রের তুলনা হয় না, কিন্তু আমি বলছি জোটটা যদি তুলনা করেন তাহলে দেখবেন এই ধারাবাহিকতা, এদেরকে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এটা কিন্তু বিজেপির মধ্যে নেই। কারণ বিজেপি তারা ধরেই নিয়েছে তারা যেটা বলবে সেটাই শেষ। না না, এবং একেবারে রবীন্দ্রনাথ বাবু, এখানে আমি বলবো খুব তাৎপর্যপূর্ণ শব্দ যেটা শতরূপাদি উচ্চারণ করলো, সেটা হচ্ছে রিঅ্যাসিওর করা জোট সঙ্গীদের যে হ্যাঁ তোমরা এখনো আমাদের সঙ্গে আছো, আমরা তোমাদের সঙ্গে আছি। নরেন্দ্র মোদী ও আদানির কি সম্পর্ক? আদানি সংস্থার বিরুদ্ধে সেবির যে কর্তা তদন্ত করছিলেন তিনি এখন আদানি সংস্থার ডিরেক্টর। ফের আর্থিক দুর্নীতির অভিযোগ এনে নরেন্দ্র মোদী ও গৌতম আদানিকে একসঙ্গে নিশানা করলেন রাহুল গান্ধী। গতকাল আপনারা শুনেছেন, যদিও আদানি সংস্থার তরফে জানানো হয়েছে এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। আর এই জায়গা থেকে আশুতোষের কাছে আমার একটা প্রশ্ন আছে, যে বারবার তুমি শুরুতেও আদানির কথা তুলেছিলে এবং তুমি বলেছিলে যে এই সমস্ত নিয়েই জোট একসঙ্গে কাজ করবে এবং জোট এগিয়ে যাবে। এখানেই আমার প্রশ্ন, যে আদানিকে নিয়ে রাহুল গান্ধী যতটা জোরালো সওয়াল করছেন, বিরোধিতা করছেন, শরদ পাওয়ার এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারাও কি তাতে শামিল হবে বলে মনে হয়? দেখুন, এইটাই ওই জন্য লিখছিলাম সকালবেলা, হিন্ডেনবার্গের পরও কিন্তু আমরা দেখেছি শরদ পাওয়ারের বাড়িতে আদানি এসেছিলেন, গৌতম আদানি এসেছিলেন। একটাই কথা বলছি, আমরা বারবার করে বলছি কি সম্পর্ক। রাহুল গান্ধী বারবার বলেছেন, তার জন্য তাকে চক্রান্ত করে পার্লামেন্ট থেকে সরানো সব রকম নোংরামি আমরা দেখেছি। হ্যাঁ, কিন্তু তুমি তো বলছিলে যে এই বিষয়ে জোট একসঙ্গে এগিয়ে যাবে। আমরা বলছি খুব পরিষ্কার করে, কংগ্রেসের বক্তব্য আমি বলতে এসেছি এখানে, খুব কংগ্রেসের খুব স্পষ্ট বক্তব্য। क्या লিঙ্ক হ্যাঁ, লিঙ্ক কি, কেন জেপিসি হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না, ভয় পাচ্ছেন? লিঙ্ক আছে তো, আমরা জানি লিঙ্ক আছে, আমরা জানি। এবং ওই সেবি থেকে শুরু করে প্রত্যেকটা, রিজার্ভ ব্যাংক থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যে ঘাপলা ঘাটোলা যেটা চলছে সেটা খুব স্পষ্ট হয়ে গেছে। এই জায়গায় আসি, কে প্রশ্ন একটাই, আশুতোষের কত টাকা সেল কোম্পানিতে খেটেছে, জেপিসি কোথায়? আর আমার সেল কোম্পানি টাকা লেনদেন করেছে, বলুন আশুতোষ। বুঝেছি, এই শতরূপা, একদিকে আশুতোষের প্রশ্ন জেপিসি কোথায়, আর আমার প্রশ্ন হচ্ছে যে প্রধানমন্ত্রী যে বারবার বলেন দুর্নীতি মুক্ত পরিবারবাদ এবং তোষণের তিনি বিপক্ষে, এবং যে জন্য তিনি বারবার কংগ্রেসকে দাগিয়ে দেন। এখানে তোষণের অভিযোগ, এখানে দুর্নীতির অভিযোগ খোদ আদানির বিরুদ্ধে। বিজেপি কেন তো গার্ড করছে আদানিকে? কে তিনি? না, প্রথমত হচ্ছে জেপিসিটা ইজ জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, পার্লামেন্টের রিলেটেড যদি কিছু হয় ডেফিনেটলি জেপিসি বসবে, এবং জেপিসি নিয়ম মতন বসে, এটা নিয়ে কোনো দ্বিমত থাকার কথা না। ওরা ছিচকাঁদুরের মতন চিৎকার করতে চায়, দ্যাট ইজ দেয়ার চয়েস। আর অ্যাজ ফার এজ আদানির কথা উঠছে, আদানি প্রথমত আমি বলি যে এটা ভাঙা রেকর্ডের মতন রাহুল গান্ধী তথা কংগ্রেস বলতেই থাকে। আমার একটাই অ্যাডভাইস হবে যে এক সেকেন্ড, আমি বলছি তো যদি হাইয়েস্ট লেভেল অফ করাপশন, দুর্নীতি সবই যদি এতটাই দে আর সিরিয়াস অ্যাবাউট ইট, তাহলে প্রেস কনফারেন্সে না বলে, এই ছিচকাঁদুরের মতন এক জিনিস ভাঙা রেকর্ডের মতন না বলে, দে শুড রিজর্ভ টু আমি তো উত্তরটা দিচ্ছি, শুনে নাও, আমি তো অ্যাডভাইসটাও দিয়ে দিচ্ছি তোমাকে। আমি বলছি তো, দে শুড গো টু দ্য রাইট অথরিটিস। সেবিকে বলুক, এলওডিআর যেখানে রেগুলেশন আছে, কর্পোরেট অথরিটিস, তাদের সঙ্গে কথা বলুক, তারা ক্যাগের কথা বলুক, তারা লিগ্যাল যা, শুধু প্রেস কনফারেন্স করে সিন ক্রিয়েট করার তো দরকার নেই। দেবনাথ বাবুর কাছে আসি, সময় খুব সংক্ষিপ্ত শতরূপা, আমি দেবনাথ বাবুর কাছে যাব। দেবনাথ বাবু, জাস্ট ওয়ান মোর লাইন, আমার একটাই কথা, যদি রাহুল গান্ধীর কথা মতো সমস্ত ঘুরে যদি টাকা দেশেই ফেরে, তাহলে দেশের লোকের কেন সমস্যা হচ্ছে এত? এই কথাগুলো যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দেবনারায়ণ বাবু, আদানি যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সেই আদানিকে এ রাজ্যের শাসক দলের একাধিক জনপ্রতিনিধি তারা গ্রেফতারির দাবি জানিয়েছেন। পাশাপাশি আমরা জানি যে ডিপ সি পোর্ট সহ মোট 25,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট আদানির এ রাজ্যেও রয়েছে। তাহলে তৃণমূল কংগ্রেসের অবস্থানটা কি? তারা কি চায়? না, আমার বক্তব্য হচ্ছে কি, না, যে বলছে একটা লক্ষ্য করো, আদানি সেটা ব্যবসায়িক ব্যাপার, সেটা ইস্যু হয়েছে। আপনি কি জেপিসি চাইছেন? শুনতে পাচ্ছি, একে শোনা যাচ্ছে। আমার বক্তব্য হচ্ছে কি, যে লোকটা একটু আগে তুমি বললে, অজিত পাওয়ার একেবারে কি অবস্থা, তার 60,000 কোটি টাকা, প্রফুল্ল প্যাটেল তার 20,000 কোটি টাকা দুর্নীতি, তার চার্জশিট হয়ে বসে আছে, সেখানে সঙ্গে সঙ্গে কোলে তুলে নিল। এত বড় ডাকাত, মোদির মতো ডাকাত কেউ হয় না।
সব থেকে আমি বলছি এটার বিরুদ্ধে ইন্ডিয়ার লড়াই। মাটির নিচের কয়লা থেকে আকাশের এয়ারপোর্ট, বিজেপি চায় একটাই নেতা থাকবে, একটাই দল থাকবে, একটাই বিরুদ্ধে সকলেরই লড়াই, কিন্তু আবার আদানি প্রসঙ্গ সামনে। রবীন্দ্রনাথ বাবু, আমার সময় খুব সংক্ষিপ্ত, একদম শেষে কথা বলার আছে। একটা হচ্ছে সেবি ক্লিন চিট দিল, তার ডিরেক্টর চলে গেল আদানি কোম্পানিতে, একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হলো। আর জেপিসি যদি গঠিত হয়, রুলস অফ দ্য পার্লামেন্টারি রুলস অফ প্রসিডিওরস অফ বিজনেস প্রসিডিওর, সেইটা যদি আমরা দেখি, তাহলে জেপিসিতে কিন্তু বিজেপির সদস্যদেরই আধিক্য থাকবে। তাহলে এত ভয় কিসের? তার মানে তারা কিছু লুকাতে চাইছে। এই জায়গাটা আলোচনার সময় শেষ। সকলকে ধন্যবাদ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। বিরতির পর আনন্দ সকালে অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি আপনারা সঙ্গে।